বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের বিএড প্রোগ্রামের প্রিয় ভাজন শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমাদের শিক্ষার্থী নন অথচ টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই পাঠ আয়োজন দেখছেন, তাদের সবাইকে আমি ফাহমিদা হক আমার স্কুল অফ এডুকেশনের এবং বাউবির পক্ষ থেকে জানাই অসংখ্য অভিবাদন এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই এবং পাঠ চলাকালীন সময়ে ভালো থাকবেন এবং পাঠ আয়োজনটি একেবারে শেষ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনারা প্রস্তুত আছেন তো? বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে আমি কিন্তু প্রস্তুত। তো চলুন শুরু করছি। আজ আমরা বিএড প্রোগ্রামের মাধ্যমিক শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ 1 EDBN 1313 থেকে মডিউল 1 ইউনিট 1 অধিবেশন 1-এর প্রথা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ আয়োজনের পাঠ পর্বের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথা। শিক্ষার্থী বন্ধুরা, চলুন না একটু জেনে নিই আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ আজকের পাঠ শেষে আপনারা কি অর্জন করবেন। আমি বলছি, 1, আপনারা প্রথা সম্পর্কে জানতে ও লিখতে পারবেন। 2, প্রথার আদি ও বর্তমান রূপ বুঝতে ও উল্লেখ করতে পারবেন। 3, প্রথা ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করতে পারবেন। 4, বিভিন্ন ধরনের প্রথার পার্থক্য করতে পারবেন এবং 5, প্রথার সাথে শিক্ষার সম্পর্ক কি তা ব্যাখ্যা করতে পারবেন। আমরা তাহলে শুরু করি। বন্ধুরা, প্রথা, যার ইংরেজি প্রতিশব্দ অর্থাৎ প্রথা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কাস্টম। যদিও কাস্টম শব্দটির চেয়ে প্রথা শব্দটি বহুল প্রচারিত এবং পরিচিত, খানিকটা স্বতঃস্ফূর্ত বটে। অর্থাৎ প্রথা শব্দটিকেই কিন্তু আমরা বেশি ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করি কাস্টমের চেয়ে, এবং আমাদের সমাজে এটিই বেশি পরিচিত। যেমন ধরুন, আমরা কথায় কথায় বলি এটি আমাদের পারিবারিক প্রথা, বা আমরা বলি আমাদের দেশের প্রথা একরকম, তোমাদের দেশের প্রথা আরেক রকম। কিংবা আমরা বলি কারোরই নিজস্ব প্রথা ভাঙা উচিত নয়, কিংবা যার যার প্রথা তার মেনে চলা উচিত, ইত্যাদি 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 অনেক কিছু। এই ধরনের কথা আমরা আমাদের আটপৌরে জীবনে প্রায়শই ব্যবহার করি, তাই নয় কি? প্রথমে আমরা একটু দেখি প্রথা সম্পর্কে সাধারণভাবে আমরা কি বুঝি। প্রথার প্রাক কথন বা সাধারণ আলোচনা। প্রথা এমন একটি বিষয় যা প্রত্যেক সমাজের নিজস্ব ব্যাপার। প্রতিটি সমাজেরই নিজস্ব রীতিনীতি, আচার আচরণ, চালচলন, উৎসব অনুষ্ঠান ইত্যাদি রয়েছে। সাধারণভাবে কিন্তু এগুলোকেই আমরা প্রথা বলে থাকি। মূলত কোনো সমাজের প্রথা সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে সৃষ্টি হয়। প্রথা সামাজিক ব্যাপার। আসলে প্রথার সাথে সমাজ ওতপ্রোতভাবে জড়িত, কেননা সমাজের মানুষ সমাজের মধ্যেই প্রথার সৃষ্টি করে, প্রথা গড়ে তোলে, প্রথা প্রচলন করে, প্রথাকে পালন করে এবং সেই প্রথাকে বয়ে নিয়ে যায় বংশ পরম্পরায়। অর্থাৎ প্রথা একটা বহতা নদীর মতো বয়ে চলে নিরন্তর, কিন্তু চলার পথে সে গতি পরিবর্তন করে, দিক পরিবর্তন করে, অর্থাৎ কিছুটা পরিবর্তিত হয়, কিন্তু প্রথা কিন্তু ঠিকই থাকে। এবং সমাজের মানুষ তার নিজস্ব প্রথাকে সে যথেষ্ট সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে ধারণ করে, লালন করে এবং বংশ পরম্পরায় উত্তরোত্তর বয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে প্রথার সামাজিকতা। অর্থাৎ সামাজিকভাবেই প্রথা আসলে সমাজের মধ্যে জন্মায়, সমাজের মধ্যেই এটি পরিবর্তিত হয় এবং সমাজের ভেতরেই এটি বয়ে চলে। এখন আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রথার আদি ও বর্তমান রূপ। কেমন ছিল প্রথার আদি রূপ, কিংবা প্রথা কবেই বা জন্মেছিল? আসলে এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। প্রথা কবে, কখন, কোথায়, কিভাবে গড়ে উঠেছিল তার কোনো যৌক্তিক একক কারণ খুঁজে পাওয়া যায় না। সমাজের মানুষ চলার পথে বিভিন্ন প্রথার জন্ম দিয়েছে, চলতে গিয়ে সে বিভিন্ন প্রথা
সৃষ্টি করেছে। আদিতে যখন সমাজ ছিল সহজ সরল, তখন সমাজ কিন্তু প্রথা দিয়েই শাসিত হতো, অর্থাৎ সমাজকে শাসন করত মানুষ প্রথার মাধ্যমে। সমাজের সকল অনুশাসন প্রথা মেনে চলত। কিন্তু ধীরে ধীরে যখন সমাজ জটিল থেকে জটিলতর হতে থাকলো এবং বহুমাত্রিকতা লাভ করলো, তখন কিন্তু আর প্রথা দিয়ে সমাজকে শাসন করা সম্ভব হলো না। তখন কিন্তু আর প্রথা দিয়ে সমাজকে অনুশাসিত করা সম্ভব হলো না। তাহলে কি হলো? এটাই হলো যে প্রথার জায়গা নিয়ে নিল কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কারণ এখনো প্রথা প্রচলিত আছে। কিছু কিছু ক্ষেত্রে প্রথার জায়গাটি নিয়ে নিল আইন। অর্থাৎ প্রথার যে একটি অংশ আছে অবশ্য পালনীয় যে রীতি, সেই রীতি অবশ্য পালনীয় রীতির জায়গাটি আসলে নিয়ে নিল আইন। অর্থাৎ আইনসম্মত কিছু প্রথা তৈরি হলো বা প্রথাসম্মত কিছু আইন তৈরি হলো। আমরা যদি একটু উদাহরণ দেই, যেমন আমাদের বিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান, সেই বিয়ের আনুষ্ঠানিকতা কিছু প্রথা রয়েছে, আনুষ্ঠানিকতায় কিছু প্রথা রয়েছে। যেমন বিয়ের অনুষ্ঠানে একটি প্রথা আছে আমাদের চিরপরিচিত এই প্রথা যে কন্যার মা বাবা কন্যাকে স্বামীর হাতে কিংবা স্বামীর পিতামাতা কারো হাতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর হাতেই হাত দিয়ে সম্প্রদান করে, বলে যে আমার কন্যাকে আজ থেকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি তাকে আদরে ভালোবাসায় যত্নে রেখো। দেখেন আমার কেমন যেন চোখে পানি চলে আসছে। আসলে আমরা নারীরা, আমাদের জন্য এই বিষয়টি খুবই স্পর্শকাতর। ওই মুহূর্তটি প্রত্যেক নারীর জীবনেই আসে, আমরা খুব গভীরভাবে সেটিকে উপলব্ধি করি। সে যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সম্প্রদান করছে হাতে হাত দিয়ে, তার মানে কি? তার মানে হচ্ছে প্রতীকী অর্থে, রূপক অর্থে কন্যার পিতা মাতা এতদিন তার সন্তানকে, কন্যাকে আদরে সোহাগে যত্নে ভরণ পোষণে লালিত পালিত করেছে। এখন তারা চাচ্ছে যে তার স্বামীটিও সেই রকম মর্যাদায় আদরে যত্নে ভালোবাসায় এবং ভরণ পোষণে তার কন্যাকে সুখে রাখুক। প্রতীকী অর্থে এই সম্প্রদান। এখন যখন সমাজ আস্তে আস্তে জটিলতর হতে থাকলো, দেখা যাচ্ছে যে এই ভরণ পোষণের ব্যাপারটি অনেক ক্ষেত্রে অনেক স্বামী সঠিকভাবে পালন করছে না। তারা কি করছে? যে অন্যত্র হয়তো অন্য নারীতে আসক্ত হচ্ছে কিংবা আরেকটি বিয়ে করছে এবং চরম অবহেলায় সেই স্ত্রীটি নিপতিত হচ্ছে। তখন এই বহুমাত্রিক জটিল সমাজ দেখলো প্রথা দিয়ে আর এই শাসন সম্ভব নয়। তখন এই সমাজ কি করলো? আইনের সৃষ্টি করলো। এবং এখন যে আইনটি আছে যে স্ত্রীকে স্বামী ভরণ পোষণ দিতে বাধ্য, যদি না দেয় তাহলে স্ত্রী আইনের দ্বারস্থ হতে পারে এবং স্বামীর বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নিতে পারে। এই যে ব্যাপারটি, এটি হচ্ছে আদিতে যে প্রথা ছিল অবশ্য পালনীয়, মানুষ পালন করত, কিন্তু জটিল সমাজের সাথে সাথে মানুষ দেখা গেল যে সেটি সব ক্ষেত্রে সকলেই পালন করছে না সমভাবে। তখন আইনের সৃষ্টি হলো এবং প্রথার স্থানটি নিয়ে নিল, অবশ্য পালনীয় যে রীতিটি তার স্থান নিয়ে নিল আইন। এবার আমরা আলোচনা করব প্রথার একটি দিক, যেটি হচ্ছে প্রথা ও প্রতিষ্ঠানের পার্থক্য। আসলে কি কোনো পার্থক্য আছে? আমরা কিন্তু কথায় কথায় বলি প্রথা প্রতিষ্ঠান, প্রথা প্রতিষ্ঠান, এই শব্দ দুটোকে আমরা প্রায়শই এক করে ব্যবহার করি, কিন্তু আসলে কিন্তু এর ভেতরে একটু সূক্ষ্ম ব্যবধান রয়েছে। প্রতিষ্ঠান হচ্ছে সমাজের সুনির্দিষ্ট স্বীকৃত একটি ব্যবস্থা এবং সকল সমাজে এর স্বীকৃতি এবং সুনির্দিষ্টতা অভিন্ন, অর্থাৎ একই রকম। কিন্তু প্রথার সুনির্দিষ্টতা এবং সর্বজনীনতা সকল সমাজে একই রকম নয়, সমাজভেদে এটি ভিন্ন হয়। এক সমাজে যা প্রথা অন্য সমাজে তা প্রথা নাও হতে পারে এবং এটি সুনির্দিষ্ট এবং সর্বজনীন নয়, সকল সমাজে একই রকম নয়, অর্থাৎ এর ভেতরে ভিন্নতা রয়েছে। আমি যদি একটি উদাহরণ দেই আপনাদের জন্য হয়তো একটু বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে বিয়ে একটি প্রতিষ্ঠান, আমাদের সমাজে বিয়ে একটি স্বীকৃত প্রতিষ্ঠান। সকল সমাজেই কিন্তু
বিয়ে আছে এবং এটি প্রতিষ্ঠিত, অভিন্ন। কিন্তু বিয়ের যেসব প্রথা রয়েছে, যেমন কনে দেখা, পাকা কথা বলা, কিংবা গায়ে হলুদ, পানচিনি, বৌভাত, বধূবরণ, বাসরসজ্জা, এগুলো প্রত্যেকটি এক একটি প্রথা, আমাদের বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রথা। এই প্রথাগুলোর মধ্যে কিন্তু সমাজ ভেদে, পরিবার ভেদে অনেক পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। এভাবে আমরা দেখি যে গায়ে হলুদকে যদি আমরা প্রথা বলি, তাহলে আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে বিয়ে। বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রথা হচ্ছে গায়ে হলুদ। যেমন আমি দেখেছি কোথাও গায়ে হলুদে খুব বেশি রকমের, অনেকেই একসময় আমাদের কৃষি সমাজে, গ্রামীণ সমাজে ছিল কাদা দিয়ে খেলতো কিংবা রং দিয়ে খেলতো। এখন সেটি আর ওভাবে নেই, হয়তো চুমকি ছিটিয়ে দিচ্ছে। এই যে একটু শহরের সমাজ জীবনে এসে মানুষ এর পরিবর্তিত রূপে এসেছে। কিংবা দেখা যাচ্ছে কোনো সমাজে গায়ে হলুদে এক ধরনের সংস্কার রয়েছে, যদিও এই সংস্কারটি একেবারেই থাকা উচিত নয়, যে যারা সধবা নয় অর্থাৎ বিধবা, তারা কন্যাকে হলুদ দিতে পারবে না, তার মানে কন্যার অকল্যাণ হবে। এই যে ব্যাপারটি, এটি একটি সংস্কার, আমরা কুসংস্কার বলবো না, সব সংস্কারই সংস্কার। সেটি হয়তো এক সমাজের জন্য এটি প্রযোজ্য ছিল, এখন হয়তো আমরা সেটাকে কুসংস্কার বলছি। এই ধরনের সংস্কার রয়েছে অনেকের। আবার কেউ আছে গায়ে হলুদে কোনো পরিবারে যে কেবলই মিষ্টি মুখ করাবে, তারা ঝাল কোনো কিছু দিবে না কন্যাকে খেতে, এই যে ব্যাপারগুলো। কিংবা হিন্দু সমাজে আমরা দেখেছি যে ওখানে কন্যাকে উপবাস রাখা হয়, ফলের রস খাওয়ানো হয়। এই যে প্রথায় প্রথায় পার্থক্য, সমাজ ভেদে, পরিবার ভেদে, শ্রেণী ভেদে, শহর জীবন, গ্রামীণ জীবন ভেদে এর প্রথার পার্থক্য হয়। এরপর আমরা প্রথার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথার বিভিন্ন ধরন। আমরা প্রায়শই প্রথার বিভাজন করে থাকি, কিন্তু যদিও প্রথা মূলত সামাজিক এবং প্রথার সৃষ্টি সামাজিকভাবে, এবং আমরা বলতে পারি যে সকল প্রথাই আসলে সামাজিক, কিন্তু তারপরও আমরা কিন্তু বিভাজন করে ফেলি, বা যে কোনোভাবেই আমাদের সমাজে এগুলো বিভাজন হয়ে গেছে। সেই বিভাজনগুলো কি? সেই বিভাজনগুলো হচ্ছে সামাজিক প্রথা, ধর্মীয় প্রথা এবং লৌকিক প্রথা। সেগুলো কেমন? আমরা এভাবে বলতে পারি যে সামাজিক প্রথা হচ্ছে যেগুলো সামাজিকভাবে মানুষ পালন করে, সকলেই, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে। আবার ধর্মীয় প্রথা, ধর্মীয় প্রথার ক্ষেত্রে আমরা বলতে পারি নিজ নিজ ধর্ম, যার যার নিজস্ব ধর্ম অনুযায়ী সে সেই প্রথা পালন করে। প্রতিটি ধর্মেরই নিজস্ব প্রথা রয়েছে। আর লৌকিক প্রথা হচ্ছে আমাদের লোকসমাজের প্রথা। আমাদের কৃষি জীবনে, লৌকিক জীবনে যে সমস্ত প্রথা গড়ে উঠেছিল, আদতে আমাদের প্রথাগুলো বেশি বিস্তার লাভ করেছে কৃষি সমাজেই, সেই লৌকিক সমাজেই। তো লৌকিক প্রথা আমাদের রয়েছে। এখন যদি আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে যে আসলে প্রথাগুলো কেমন, তাদের ভিন্নতাটা কেমন। যেমন আমাদের শহর গ্রাম সব সমাজেই জন্মদিন আমরা পালন করি, এবং হাতে খড়ি, এটি একসময় খুবই প্রচলিত ছিল। এখন যদিও হাতে খড়ির স্থান দখল করে নিয়েছে আমাদের বিদ্যালয়, বিদ্যালয়ের প্রথম দিন বাচ্চাটি যখন স্কুলে যায়, সেটাই হাতে খড়ির স্থানটি আসলে নিয়ে নিয়েছে এক অর্থে, কিন্তু একসময় আমাদের সমাজে এই প্রথাটি প্রচলন ছিল। জন্মদিন সকল সমাজেই আছে, বিশেষ করে শহরের সমাজে মানুষ জন্মদিন পালন করে, সকল পরিবার, আমরা বলছি পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রথা এটি। এই জন্মদিন সকলেই পালন করে। গ্রামীণ সমাজে হয়তো ওভাবে পালিত হয় না, কিন্তু শহরের সমাজে সকলেই কম বেশি পালন করে। এক্ষেত্রে আবার আচারের ভিন্নতা আছে। এমন অনেক রক্ষণশীল পরিবার আছে যারা কেক কাটাকে সমর্থন করে না, তারা বলছে না, কেক কাটবো না। হয়তো তারা বাচ্চাটিকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়, ভালো খাবার দাবারের আয়োজন করে, মেহমান ডাকে, কিন্তু কেক কাটে না। আবার কোনো পরিবারে দেখা যাচ্ছে যে কেকটি হচ্ছে তাদের মানে জন্মদিনের আসল মানে ব্যাপার, সেটিকে ঘিরেই সব আয়োজন। হ্যাঁ, তো এইরকম আসলে প্রথায় প্রথায় পরিবার ভেদে পার্থক্য দেখা যায়। তারপর হাতে খড়ি, আমরা বলছি হাতে খড়িটিকে আমরা লৌকিক প্রথাও বলতে পারি, কারণ আমাদের লোকসমাজে এটি ব্যাপক প্রচলন ছিল। হাতে খড়িতে দেখা যেত যিনি গুরু বা মাস্টার মশাই, তিনি বাচ্চাটিকে একটি নির্দিষ্ট বয়সে একটি খড়ি দিয়ে স্লেটের ওপর একটি বর্ণ লেখাতো। এইটিকে কেন্দ্র করে সেই সমাজে
পরিবারে মানে ভীষণ খাবার দাবার ভোজন সকলকে ডেকে আনন্দ করা, এটি একটি আমাদের প্রথা ছিল সমাজে। আমরা বলতে পারি আদব কায়দার কথা। আদব কায়দাও আমাদের সমাজের পারিবারিক একটি প্রথা। সকল সমাজেই আদব কায়দা আছে, তবে পরিবার ভেদে এটি ভিন্ন হয়। যেমন আমাদের বাংলাদেশের সমাজের কথা যদি আমরা বলি, আমাদের সমাজে আমরা গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করি। কোনো সন্তান তার গুরুজনের সামনে যদি পায়ের উপর পা তুলে বসে, সেটিকে মনে করা হয় যে বেয়াদবি, এটি আমাদের সমাজে। কিন্তু আপনি যদি পশ্চিমা সমাজের দিকে দেখেন, তাহলে ওই সমস্ত পরিবারে আপনি দেখবেন যে ছেলেমেয়েরা বাবার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে, এটি কোনো তাদের জন্য কোনো ব্যাপার না, ওটি আসলে ওটাই তাদের প্রথা। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখতে পারি। আবার আমরা ধূমপান যদিও একেবারেই বর্জনীয়, আমরা এটিকে কখনোই সমর্থন করব না, ধূমপান কেউ করবেন না আশা করি। তারপর উদাহরণ দেওয়ার খাতিরে আমি বলছি যে ধূমপান আমাদের সমাজে ছেলেরা ধূমপান কখনোই বাবা বা বড় ভাই বা গুরুজনদের সামনে করে না। কিন্তু আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, সেখানে বাবা ছেলে একসাথে বসে ধূমপান করছে, মদ্যপান করছে, ওটি তাদের প্রথা। কিন্তু আমাদের প্রথা হচ্ছে এরকম। এভাবেই আমরা প্রথাকে পারিবারিকভাবে বা সামাজিকভাবে বা দেশগতভাবে আমরা ভিন্নতা করে দেখাতে পারি। এরপরে আমরা চলে আসছি আমাদের ধর্মীয় প্রথার ক্ষেত্রে। ধর্মীয় প্রথা এমন একটি প্রথা যা প্রত্যেক ধর্মের জন্য একেবারে নির্ধারিত এবং সেগুলো তাদের জন্য অবশ্য পালনীয়। আমরা যদি আমাদের ইসলাম ধর্মে বা মুসলমানদের কথায় আসি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ছেলে সন্তানদের মুসলমানি বলে একটি প্রথা রয়েছে, যেখানে ছেলেকে মুসলমানি দেয়া হয়। সেক্ষেত্রে তাকে ঘিরে অনেক আচার অনুষ্ঠান আছে। যেমন যখন ছেলেটি যেদিন গোসল দেয়া হয়, তাকে একটি ইয়েতে বসিয়ে গায়ে হলুদ দিয়ে, এরকম প্রথা আছে কিন্তু এখনও পুরনো ঢাকায় এগুলো প্রচলন রয়েছে। তারপর তাকে বরের সাজে সাজানো হয়, তাকে ঘিরে উৎসবের আয়োজন হয়, অনেক মেহমান আসে, তাদেরকে ভালো খাবার দাবার পরিবেশন করা হয়। এটি আমাদের ধর্মীয় একটি প্রথা। এরপর আমরা যদি সনাতন ধর্মাবলম্বীদের কথা বলি, তাহলে দুর্গা পূজা সংক্রান্ত কিছু প্রথা তাদের রয়েছে। দুর্গাপূজা একটি প্রথা। সেখানে যেটি হয় যে যখন দুর্গা বিসর্জন দিচ্ছে, অর্থাৎ দুর্গাকে ভাসিয়ে দিচ্ছে, তখন সকলে ক্রন্দন করে, এটি একটি প্রথা। এবং দেখা যাচ্ছে যারা ছোট তারা বড়দেরকে প্রণাম করছে, কিংবা সমবয়সীরা একজন আরেকজনের সাথে আলিঙ্গনাবদ্ধ হচ্ছে, কোলাকুলি করছে, এগুলো হচ্ছে তাদের প্রথা। আর আমাদের কিছু সমাজে ধর্মীয় প্রথা হিন্দু মুসলিম ভেদে কিছু প্রথা রয়েছে। যেমন আমরা যদি বলি মৃত্যু সংক্রান্ত, যেমন যদি কোনো সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু পরিবারে কেউ মারা যান, তাহলে ছেলে সন্তান যিনি মুখাগ্নি করেন, তাকে আমরা জানি, এটা আমরা দেখি যে তিনি অশৌচ পালন করেন, অর্থাৎ নিরামিষ খান, হাতের নখ চুল দাড়ি এগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাটেন না। এটি হচ্ছে তাদের প্রথা। আমাদের মুসলমানদের ভেতরে এরকম কিছু প্রথা রয়েছে, যেমন যেখানে মুর্দাকে গোসল দেওয়া হয় সেখানে সন্ধ্যাবেলায় মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেওয়া হয় এবং নারীরা মহিলারা তারা মাথায় কাপড় দিয়ে ওই জায়গাটি অতিক্রম করে, ভীষণ সম্ভ্রমের সাথে সম্মানের সাথে ওই জায়গাটিকে অতিক্রম করে। কারণ ধরে নেওয়া হয় যে এখানে যিনি মারা গেছেন মৃতের আত্মা ঘোরাঘুরি করে, এটি একটি বিশ্বাস। এবং প্রতিটি প্রথার পেছনে কিন্তু লোকাচার আছে, আচার আছে, ধর্মাচার বলতে পারি আমরা এগুলোকে, আছে, তার পেছনে একটি বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসকে কেন্দ্র করেই আচার অনুষ্ঠান এবং প্রথার জন্ম। তো ধরে নেওয়া হয় যে সেখানে আত্মা 40 দিন পর্যন্ত আসে, কাজেই আমরা সম্ভ্রমের সাথে সেখান দিয়ে অতিক্রম করব এবং 40 দিন পর্যন্ত কোনো বিয়ে শাদী দেওয়া হয় না। অনেক পরিবারে এই প্রথাটি মেনে চলে যে একজন মুরব্বী কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত কোনো বিয়ে শাদী দিবে না। ধরে নেওয়া হয় যে যদি আনন্দ উল্লাস করা হয়, বিয়ে শাদী দেওয়া হয়, তাহলে গুরুদশা বলে একটি ব্যাপার তারা বিশ্বাস করে, যে এক ধরনের বিপদাপন্ন হওয়া, গুরুদশা মানে হচ্ছে এক ধরনের বিপদাপন্ন হওয়া, হতে পারে কোনো বিপদ নেমে আসতে পারে, অর্থাৎ মৃত ব্যক্তি অসন্তুষ্ট হতে পারে যে আমি মরে গেছি, ভেতরের কথা এটি, আমি মরে গেছি, তোমরা আনন্দ উল্লাস করছো, এ ধরনের এটি আসলে আদিম মানুষের এক ধরনের বিশ্বাসজাত আত্মা সম্পর্কিত যে বিশ্বাস, তার থেকেই পরিবর্তিত রূপ এটি। আমরা লৌকিক প্রথার ক্ষেত্রে বলতে পারি, যেমন
মুখে ভাত, অর্থাৎ শিশুকে প্রথম যেদিন মুখে ভাত দেওয়া হয় তার কিছু আচার অনুষ্ঠান আছে। তারপর স্বাদ ভক্ষণ বলে একটি বিষয় প্রথা আছে, যেখানে গর্ভবতী নারী তার যখন 7 মাস হয় তাকে আয়োজন করে বিভিন্ন খাবার, যাতে তার কোনো অসন্তোষ না থাকে, তার গর্ভের সন্তানের যেন কোনো আফসোস না থাকে, এরকম একটি লোকবিশ্বাস আছে যে না হলে বাচ্চার লালা ঝরবে যদি তাকে সব কিছু খাওয়ানো না হয়। এভাবে তাকে নতুন কাপড় চোপড় দিয়ে, আবার বউয়ের মতো করে গায়ে হলুদ দিয়ে, তাকে উপহার দিয়ে খাবার দাবার সংগ্রহ করা হয় এবং দেয়া হয়, এবং সকল ধরনের খাবার তাকে খাওয়ানো হয়। এটি হচ্ছে স্বাদ ভক্ষণ, আমাদের লৌকিক প্রথা। অসংখ্য লৌকিক প্রথা আমাদের আছে, যেমন বৃক্ষ পূজার কথা আমরা বলতে পারি, যে দুটি বৃক্ষ বট অশ্বত্থের মধ্যে বিয়ে দেয়া হয়, এটি একটি লৌকিক প্রথা। এর বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে। আমরা বলতে পারি বৃক্ষের কাছে কিছু বেঁধে দিয়ে তাকে করা, এ ধরনের অসংখ্য অসংখ্য লৌকিক প্রথা। ঢেলাই চণ্ডী নামে একটি প্রথা আছে, যে একটি গাছকে একটি ঢেলা, একটি মাটির টুকরো দিয়ে প্রণাম করে বাচ্চা যেন না কাঁদে, এই ধরনের একটি প্রথা আমাদের সমাজে আছে। আমি খুব দ্রুততার সাথে বলছি, কারণ আমাদের সময় বোধহয় ফুরিয়ে আসছে, আর অনেক কথা বলার ছিল বন্ধুরা, হয়তো সব কথা বলতে পারবো না। তো এটুকু বলছি যে আমাদের প্রথা এবং প্রথার অন্তর্গত বিষয় বলে একটি জিনিস আছে। প্রথার ভেতরে দুটি অন্তর্গত বিষয় রয়েছে, একটি হচ্ছে লোকাচার, যাকে আমরা বলছি ফোক ওয়েজ, আরেকটি হচ্ছে অবশ্য পালনীয় রীতি বা নীতি, যেটিকে বলছি মোরেলস। অর্থাৎ এই যে আচারগুলো যেটা পালন করতে হয় নির্ধারিত, কিন্তু কেউ যদি পালন না করে তাকে সমাজ কর্তৃক নিন্দিত হতে হয়, কিন্তু শাস্তি পেতে হয় না। কিন্তু অবশ্য পালনীয় যে রীতিগুলো রয়েছে সেটা যদি কেউ না করে তাহলে তাকে সমাজ কর্তৃক শাস্তি পেতে হয়, এবং আধুনিক সমাজে আইন কর্তৃক শাস্তি পেতে হয়। যেমন পরিবারের ভেতরে আমরা ধরে নেই যে আদব কায়দা মেনে সবাই চলবে, এটি একটি লোকাচার, হ্যাঁ, বা এটি একটি পারিবারিক আচার, যেটি প্রথার অন্তর্গত। কিন্তু ভাই বোন একে অন্যের সম্ভ্রম রক্ষা করে চলবে, অর্থাৎ কেউ কাউকে সম্ভ্রম হানি ঘটাবে না। যদি এই ধরনের রক্ত সম্পর্কের ভেতরে কোনো সম্ভ্রম হানি বা নির্যাতন, নারী নির্যাতন ঘটে, তাহলে আইনের আশ্রয় আছে, এবং অতীতেও সমাজে এটিকে চরমভাবে শাস্তি দিতে হতো। আমাদের লোকাচার ও অবশ্য পালনীয় রীতির উদাহরণ দুটি খুব সংক্ষেপে আমি দিলাম। তার মানে কোনো প্রথার ভেতরে অবশ্যই দুটো জিনিস থাকবে, একটি হচ্ছে লোকাচার, আরেকটি হচ্ছে অবশ্য পালনীয় রীতি বা নীতি। লোকাচার ও অবশ্য পালনীয় রীতি বা নীতি অনেকটা পরিবর্তনশীল এবং নমনীয়, এটি কোনো রিজিড ব্যাপার না। অনেক সময় আমরা দেখেছি কোনো লোকাচার অবশ্য পালনীয় রীতিতে পরিণত হয়েছে, আবার কালক্রমে কোনো অবশ্য পালনীয় রীতি লোকাচারে পরিণত হয়েছে। যেমন একটি উদাহরণ আমরা দিতে পারি, অতীত সমাজে গোমেধ যজ্ঞ নামে একটি ব্যাপার ছিল, প্রথা ছিল, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা তখন গো হত্যা করে সেটির মাংস ভক্ষণ করত বিশাল উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যজ্ঞের ভেতর দিয়ে, যেখানে আগুন জ্বালিয়ে দেবতাদের উপাসনা করা হতো। কিন্তু কৃষি সমাজে যখন গরুর প্রয়োজনীয়তা পড়ল, তখন এটিকে নিষিদ্ধ করা হলো। যে আমরা এটি শুনেছি, এটি প্রচলিত সমাজে এই ধরনের কথা, যে তখন আর গোহত্যা করবে না এবং গাভীকে মাতৃজ্ঞানে পুজো দিবে সনাতন ধর্মাবলম্বীরা, হিন্দু ধর্মাবলম্বীরা, গরু তাদের দেবতা সম। এই যে ব্যাপারটা, একসময় এটি আচার ছিল, এখন এটির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ এটি অবশ্য পালনীয়, কেউ মাংস ভক্ষণ করতে পারবে না, এটি তাকে অবশ্যই পালন করতে হবে যদি সে হিন্দু ধর্মের লোক হয়ে থাকে। এভাবে লোকাচার পরিণত হয়েছে। আবার যেমন প্রাচীন সমাজে যখন নারীরা অবরোধবাসিনী ছিল, তখন নববধূ ঘোমটা দিয়ে থাকতে হতো, এটি একটি অবশ্য পালনীয় রীতি ছিল। কেউ যদি এই ঘোমটা খুলে ফেলতো তাকে শাস্তি পেতে হতো। কিন্তু এখন বর্তমান সমাজে কি হয়েছে, যে নববধূ ঘোমটা দিবে, না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু মানুষ হয়তো নিন্দে করবে যে বউটা বেহায়া, মাথায় ঘোমটা দিচ্ছে না, কিন্তু তাকে শাস্তি পেতে হবে না। এভাবে আমরা দেখেছি লোকাচার অবশ্য পালনীয় রীতিতে পরিণত হয়, আবার অবশ্য পালনীয় রীতিও লোকাচারে পরিণত হয়। সবশেষ যে পয়েন্টটি আমি বলবো প্রথা সম্পর্কে, সেটা হচ্ছে এত কথা বললাম প্রথা সম্পর্কে কেন, শিক্ষার বিষয় আমাদের স্কুল অফ এডুকেশন, আমরা কেন প্রথার কথা বলছি, প্রথার সাথে শিক্ষার কি সম্পর্ক? আসলে সম্পর্ক আছে বন্ধুরা, কারণ হচ্ছে একসময় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মানুষ যা কিছু শিখতো পরিবারের মধ্যে দিয়ে, প্রথার মধ্যে দিয়ে। প্রথায় অনেক কিছু
শিক্ষণীয় ছিল, অনেক নীতিজ্ঞান মানুষ শিখত, অনেক আচার আচরণ শিখত, অর্থাৎ প্রথার ভেতর দিয়ে ওই সমাজের মানুষ সভ্য মানুষে পরিণত হতো। এই বিষয়গুলো, এই শেখার বিষয়টাই কালক্রমে স্থান দখল করেছে আমাদের বিদ্যাপীঠ, আমাদের স্কুল, এবং স্কুলেও অনেক ধরনের প্রথা রয়েছে। স্কুল ভেদে আদব কায়দা, ডিসিপ্লিন, এগুলো এক একটি প্রথা, এর বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে। কাজেই একেবারে ফেলে দেওয়া যায় না। প্রথা এবং শিক্ষা আসলেই সংশ্লিষ্ট। প্রথা মেনে চলা, প্রথা শেখার বিষয় পূর্বপুরুষের কাছ থেকে, প্রথা মেনে চলার বিষয়, এবং প্রথা পরবর্তী পুরুষকে শিখিয়ে দেওয়ার বিষয়। কাজেই শিক্ষার সাথে এর পরোক্ষভাবে একটি যোগসাজশ রয়েছে। আমরা এভাবে বলতে পারি যে শিক্ষা, আধুনিক শিক্ষা, স্কুলের যে শিক্ষা, সেখানেও নানা প্রথা রয়েছে, কিন্তু ওই প্রথার সাথে বিবর্তিত রূপে আমরা আজকের এই প্রথাগুলো পাচ্ছি। তো বন্ধুরা, আজ প্রথা নিয়ে অনেক আলোচনা করলাম। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা কতটুকু নিতে পেরেছেন সেটি আপনাদের ব্যাপার, তবে আমি আশা করছি আপনারা পুরোটি নিতে পেরেছেন। আমি আপনাদের সফলতা কামনা করছি। আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা: ডিন, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। যদি কোনো অস্পষ্টতা থাকে বা জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।